আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্ড সিরিজের 201তম এপিসোডে চতুর্থ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার পুরো নাম আমরা বলতে পারছি না, সঙ্গত কারণে আংশিক নাম বলছি, আক্তার ভাই। ওনার মেইন বাড়ি সিরাজগঞ্জের তারাস উপজেলায় হলেও ওনার নানি বাড়ি কিন্তু পাবনা জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের একটি গ্রামের নামটি আমরা বলছি না। ওই গ্রামে কিন্তু বিদ্যুৎ এসেছে 2015 কি 16 সালের দিকে। ঘটনাটি ঘটেছিল 2000 সালে। এখনও এই 2026 সালে এসেও কিন্তু ওই গ্রামে সন্ধ্যার পরপরই অনেক নীরবতা বিরাজ করে। তাহলে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন কী ধরনের শুনশান নীরবতা বিরাজ করতো তা নিশ্চয়ই লিসেনাররা বুঝতে পেরেছেন। ঘটনাটি ঘটে এই আক্তার ভাইয়ের মামির সাথে। মামিরা কিন্তু 4 ভাই বোন। ওনার ইমিডিয়েট বড় যিনি, তিনি হচ্ছেন ভাই, তার নাম মহররম। মামি বিয়ে করেছেন অনেকদিন হয়েছে, কিন্তু ওনার সন্তানাদি হচ্ছিল না। এটা নিয়ে ওনার মধ্যে একটা বিষণ্ণতা কাজ করত। নানির নিজের বাড়ি আর এই আক্তার ভাইয়ের যে নানি বাড়ি, আক্তার ভাইয়ের মামাকে তো বিয়ে করেছেন মামি। তো এই যে দুই বাড়ি, অর্থাৎ মামির নিজের বাড়ি আর মামির শ্বশুর বাড়ির দূরত্ব কিন্তু উনি যদি খুব স্লোলি হাঁটেন, মানে আস্তে আস্তে হাঁটেন, তবুও সর্বোচ্চ 10 মিনিট লাগবে পৌঁছতে, মানে একদম কাছাকাছি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সব সময় উনি এই দুই বাড়িতে আসা যাওয়া করতেন। দুই বাড়ি তার কাছে একই রকমই মনে হতো আর কি। এই যে মহররম চাচা, অর্থাৎ মামির বড় ভাই, উনি 24 বছর বয়সে বিয়ে করেছিলেন, নিজের পছন্দেই বিয়ে করেছিলেন। সেই ঘরে ওনার 2টি সন্তান, ছেলে সন্তান। উনি কিন্তু খুবই পরোপকারী একজন মানুষ। গ্রামের মানুষের যে কোনো বিপদে সবার আগে উনি ছুটে যাবেন, এমন একজন মানুষ। সবাই তাকে খুবই ভালোবাসতেন। এই যে মহররম চাচা, উনি স্থানীয় বাজারে একটি মুদিখানার দোকান চালাতেন। মহররম চাচার যেটা একটা ব্যাপার, সেটা হচ্ছে যে প্রত্যেক পরিবারই তো দেখা যাচ্ছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হয়। এটা ওনাদের মধ্যেও হতো, ঠিক হয়ে যেত। তবে একবার যেটা হলো, এটা আসলে অনেক দূর গড়ায়। একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ওনার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি লেগে যায়, অর্থাৎ চাচির সাথে ঝগড়াঝাটি লেগে যায়। ঝগড়াঝাটি লাগার পর উনি আবার দোকানে চলে গেছেন। গভীর রাত্রে উনি আসছেন। আসার পর ঘরের এমন একটা রুমে গিয়ে উনি শুয়ে পড়েছেন। এই রুমটাতে উনি সাধারণত শুয়ে পড়েন না, বা এই রুমটাতে উনি থাকেন না, এটা গেস্ট আসলে তারা থাকেন আর কি। ওখানে গিয়ে শুয়ে পড়েছেন। সকাল হয়ে গেছে, উনি আর দরজা খোলেন না। বাড়ির সবাই দরজা ধাক্কাধাক্কি করতে করতে একটা পর্যায়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। তা হচ্ছে মহররম চাচার পুরো শরীর বিষক্রিয়ায় কালচে বর্ণ ধারণ করেছে, একদম কালচে হয়ে গেছে। ওনার হাতের পাশেই পাওয়া যায় একটা বিষের বোতল। সাধারণত ক্ষেত খামার দেওয়ার জন্য যে বিষগুলো পাওয়া যায়, এরকম একটা বিষের বোতল পাওয়া যায়, মানে কীটনাশক আর কি। এটা উনি খেয়ে ফেলেছেন, পুরোটাই খেয়ে ফেলেছেন। দ্রুত একজন গ্রাম্য চিকিৎসককে ডাকা হয়। উনি এসে বলেন যে এই রোগী তো বহু আগেই মারা গেছে। গ্রামের শোকের ছায়া নেমে আসে, কারণ মহররম চাচার মতো এমন একজন মানুষ, উনি এভাবে মারা যাবেন, এভাবে আত্মহত্যা করবেন, এটা সবার কাছেই অকল্পনীয় ছিল। মামি যখন এই খবরটি পান, উনিও তো কান্নাকাটি শুরু করে দিয়েছেন, চিৎকার করতে করতে নিজের বাড়িতে চলে আসছেন। পিঠাপিঠি ভাই বোন তো, নিজের ভাইয়ের এরকম মৃত্যু কেউ কি সহ্য করতে পারে? এদিকে মহররম চাচার স্ত্রী, উনি যখন এটা দেখেছেন, উনি তো বারবার মূর্ছা যাচ্ছেন। কেননা এই ধরনের তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়াঝাটি, এটা ওনাদের মধ্যে নতুন কিছু নয়। কিন্তু এই বিষয়টা মহররম চাচা এত গভীরভাবে নিয়েছেন, এটা তো ওনার স্ত্রীও বুঝতে পারেননি। ওনার 2টো পুত্র সন্তান, এদের কি হবে? এদের কথা উনি চিন্তা করলেন না, খালি ঝগড়াটাই দেখলেন। এরকম ঝগড়াঝাটি তো অনেকেরই হয়, সবাইকে আত্মহত্যা করে। উনি আসলে মনে এতটাই কষ্ট পেয়েছিলেন কোনো একটা কারণে, কারণ পুরুষ মানুষ দেখা যাচ্ছে যে বাইরে যায়, অনেকের সাথে ডিল করতে হয়, অনেকের সাথেই বিভিন্ন সময় অনেক ধরনের কথা হয়, মানসিক একটা চাপ থাকে। তারপর দেখা গেল যে বাসায় এসে এরকম একটা ঝামেলা হয়েছে। উনি বিষয়টা অনেক গভীরভাবে নিয়েছেন, যেটা আগে কখনোই নেননি। যেহেতু এরকম তুচ্ছ ঘটনা নিয়ে মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো, ঠিকও হয়ে যেত, তাই ওনার স্ত্রী ওই বিষয়টা নিয়ে ওইভাবে আসলে ভাবেননি। কিন্তু এটা যে এই পর্যায়ে যাবে, এটা তো কেউ বুঝতে পারেনি। পুলিশ আসে, কিন্তু পরিবারের সদস্যরা লাশ দিতে চান না। তারা বলেন যে না, আমরা পোস্টমর্টেম করতে দিব না। কী কারণে মারা গেছে সেটা আমরা জানি, তাকে তো কেউ হত্যা করেনি, এটা তো আমরা জানি আসলে ঘটনাটা কী হয়েছে। সুতরাং এটা নিয়ে আপনাদের আর কিছু করার দরকার নেই। কিন্তু পুলিশও নাছোড়বান্দা, কারণ তাদের একটা আইনি বাধ্যবাধকতা রয়েছে। কারণ এটা বিষ খেয়ে মৃত্যু, আত্মহত্যার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের আইনি বাধ্যবাধকতা থাকে। যদি এমন হতো যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেক্ষেত্রে পোস্টমর্টেম হয়তো বা যদি আবেদন করা যায়, তারা করতে চান, যদি করতে না চায় পরিবার, সেটা একটা বিষয়। আবার দেখা যাচ্ছে আত্মহত্যার ক্ষেত্রেও
কখনো কখনো কিন্তু পুলিশ লাশ দিয়ে দেয়। তবে গ্রামীণ যেই ব্যাপারগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে আবার কলহ লাগে, তখন আবার ওনারা পরবর্তীতে যখন কেস করেন তখন লাশ আবার পুনরায় তোলারও প্রয়োজন হয়। এটা নিয়ে কিন্তু পুলিশদেরও অনেক হ্যাসেল পোহাতে হয়। এই জন্য পুলিশ তো দিতে চায় না, কোনোভাবেই দিতে চায় না। বুঝতে পারছেন এখানে দুই পরিবারের মধ্যে পরবর্তীতে ঝামেলা হতে পারে। পুলিশ নিয়েই যায় লাশ, পোস্টমর্টেম করে সব কাজ শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করতে করতে রাত প্রায় 10টা বেজে যায়। লাশ ঠিকঠাক মতো নিয়ে আসা হয়। এখন এত রাত হয়ে গেছে, এত রাত্রে গ্রামে তো অনেকে আসতে পারবেন না, এই জন্য পরদিন ওনার জানাজার একটা সময় ঠিক করা হয়। সবাই মিলে সিদ্ধান্ত নেন পরদিন ফজর নামাজের পর জানাজা হবে। সারা রাত লাশটা বাড়ির উঠোনে থাকবে। যে যেভাবে পারছেন কোরআন তেলাওয়াত করছেন, আগরবাতি জ্বালানো হয়েছে, পরিবারের সদস্যরা কান্নাকাটি করছেন। সবাই তো আসলে অনেক ক্লান্ত ছিল, অনেক হ্যাসেল গিয়েছে, অর্থাৎ ঝামেলা গিয়েছে, ভোগান্তি গিয়েছে। অনেকে ঘুম ঘুম চোখেই ওই লাশের পাশে বসে আছেন। এদিকে যে মামি, উনি তো সেই সকালে আসছিলেন, সারাদিন তো আবার ওনার শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি। এদিকে বাড়িতে অর্থাৎ শ্বশুরবাড়িতে এই আক্তার ভাইয়ের বৃদ্ধা নানি, তারও দেখাশোনা করার দরকার হয়। উনি চিন্তা করলেন যে রাত তো অনেক হয়ে গেছে, ওই সময় রাত প্রায় 3:30টার মতো বাজে, একবার একটু বাড়ি থেকে দেখে আসি আমার শাশুড়ির কী অবস্থা, বৃদ্ধা মানুষ, এখানেও তো একটু যাওয়া দরকার। পথ তো একদম কাছাকাছি, আর আকাশে তখন অনেক চাঁদের আলো ছিল। উনি চিন্তা করেন যাই। উনি বেরিয়েছেন, কাউকে কিছু বলে বের হন না, এখানে তো সবসময় আসা যাওয়া করেনি। এই পথ তো এতটাই চেনা যে চোখ বন্ধ করে উনি চলে যেতে পারবেন। আর যে পথটা, এই পথটা কিন্তু পাকা রাস্তা, মানে বাড়ি থেকে বের হলেই পাকা রাস্তা। তবে এই রাস্তার পাশে বাসার রয়েছে, আর এক পাশে তেঁতুল গাছ রয়েছে। তবে এই রাত্রে আসা যাওয়া করার সময় ওনার মনের মধ্যে যে ভয় কাজ করবে, ওরকম ভয় কাজ করছিল না। তবে এটা সত্য যে ওই রাস্তায় অনেকে অনেক কিছু দেখে ভয় পেয়েছে। সারাদিনের ধকল, চোখে এক ধরনের ঘুমের ঘোর নিয়ে মামি এত শত কিছু চিন্তা না করে যাওয়া শুরু করেছেন। তখনকার সময় তো এরকম মোবাইল ফোন, তারপরে ঘরে ঘরে দেয়াল ঘড়ি এরকম তো ছিল না, আর ওই গ্রামে বিদ্যুৎও ছিল না। হ্যাঁ, ঘড়ি ছিল, কম বাড়িতে ছিল আর কি। সময়টা উনি আন্দাজ করলেও ওই যে ওরকম রাত 3টা 3:30টার মতোই মনে করছেন আর কি। বাড়ি থেকে বেরিয়ে 4-5 মিনিট হাঁটলে একটি মোড় পড়ে। ওই মোড়টি যখন উনি ক্রস করবেন এমন সময় দেখেন দূর একটা দৃশ্য দেখা যাচ্ছে। একজন বৃদ্ধ, যার মাথার চুল, তারপর দাড়ি একদম ধবধবে সাদা, মেঘের মতো একদম সাদা। তার পোশাকটি বড়ই অদ্ভুত, একটা আলখেল্লা জাতীয় ধবধবে সাদা পোশাক তার শরীরে। মনে হচ্ছে চুল, দাড়ি, পোশাক সব মেঘের মতো উড়ছে, ভাসছে, এরকম একটা অবস্থা। কিন্তু ওই সময় কিন্তু বাতাস ছিল না, গাছের পাতাও কিন্তু স্থির হয়ে আছে, কিন্তু তার শরীর দেখে মনে হচ্ছে আশেপাশে অনেক বাতাস হচ্ছে। তার চাইতেও আশ্চর্যকর যে বিষয়টি ছিল সেটা দেখে মামি শিউরে ওঠেন। তা হচ্ছে ওই লোকটি বসা অবস্থাতে শূন্যে ভেসেছিলেন। তার হাতে একটি নকশা খচিত বিশেষ ধরনের লাঠি ছিল। সেটি কাঠের নাকি পিতলের এটা আন্দাজ করা কঠিন। ওই লাঠিটি এক হাতে ধরে সেটি মাটিতে স্পর্শ করে সেটার উপর ভর দিয়ে তিনি মনে হচ্ছে অদৃশ্য কোনো একটা মাদুরের উপরে ধ্যানরত অবস্থায় বসে রয়েছেন। উনি কিন্তু 3 রাস্তার মোড়ে বসেছিলেন না, তিনি ওই বাঁশের পাশের রাস্তার ঠিক ধারে ওই দিকটাতে বসেছিলেন। মামি যেদিক দিয়ে যাচ্ছিলেন ওনার হাতের ডান পাশে উনি পড়েন আর কি, ওই ব্যক্তিটা। মামি তাৎক্ষণিকভাবে বিষয়টিকে ভয়ের কারণ হিসাবে গ্রহণ না করলেও মামি আর কিছুটা সামনে যেতেই সেই ব্যক্তিটি মামির হাতের ডান দিক থেকে সরাসরি আপনা আপনি তার মুখোমুখির দিকে চলে আসে। আর ব্যক্তিটার যেই গঠন আমরা যেটা শুরুতেই বলেছি, এটা তো মামি ওই সময়ে এক নজরে খেয়াল করেছেন। তবে মামি এটা খেয়াল করেছেন ওই ব্যক্তিটা চোখ বন্ধ অবস্থায় বসেছিল, কিন্তু মামির সামনাসামনির দিকে যখন চলে এসেছে বা মামির দিকে যখন ফিরেছে তখন দেখা যাচ্ছে তার চোখ খোলা। মামি দেখেন ওই লোকটার চোখ এতটাই ভয়ঙ্কর, অগ্নিবর্ণের মতো, যে এটা দেখলে যে কেউ ভয় অজ্ঞান হয়ে যাবে। আর তার চোখের মধ্যে অদ্ভুত একটা গভীরতা রয়েছে যেটা মানুষকে নিজের কাছে টানে। এত ভয়ঙ্কর হলেও এই চোখের গভীরতাই মানুষকে আকর্ষণ করে ফেলে, বিমোহিত করে ফেলে। মামি তো ছোটবেলা থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, চেষ্টা করতেন যত সম্ভব কোরআন তেলাওয়াত করার জন্য। উনি ইবাদত বন্দিগের ভিতরে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করতেন। উনি ওই সময় বিষয়টি যে অস্বাভাবিক এটা বুঝতে পারেন। নিজের হাতের মুঠোটা শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে বন্ধ করে একই সাথে চোখ বন্ধ করে একদম পেছন দিকে নিজেকে ঘুরিয়ে নেন, অর্থাৎ ওনার যে বাড়ি, শ্বশুরবাড়ি না, ওরা নিজের বাড়ির দিকে ঘুরিয়ে নেন আর সোজা নিজের বাড়ির দিকে হাঁটা ধরেছেন। যেহেতু রাস্তাটা পাকা ছিল তাই ডানে বায়ে যাওয়ার কোনো ঝামেলা ছিল না, আর রাস্তাটা এমন ছিল যে সোজা
এই সোজা রাস্তারই এক পাশে ওনার শ্বশুর বাড়ি, এক পাশে ওনার নিজের বাড়ি। তাই উনি সোজা হাঁটা শুরু করেছেন চোখ বন্ধ করেই। মনে মনে তো উনি অনেক ভয় পেয়েছেন, কিন্তু বিচলিত বা খুব বেশি অস্থির না হয়ে তিনি বুদ্ধিমত্তার সাথে ওই একই অবস্থাতে চলতে থাকেন। কিন্তু তিনি খেয়াল করেন তার পেছনে কে যেন ঠক 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 আওয়াজে খুবই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সময়ের সাথে সাথে এই ঠকঠকের আওয়াজ আরও বাড়ছে। তার মানে হচ্ছে এই দুজনের মধ্যকার দূরত্ব কমতে শুরু করেছে। ওই ঠকঠক আওয়াজ আস্তে আস্তে এতটাই কাছে চলে আসে, মনে হচ্ছে যে একদম ওনার ঠিক পিছনে। উনি ফিল করলেন যে পেছনে থাকা কোনো একজন ব্যক্তির গরম নিঃশ্বাস ওনার কাঁধে এসে লাগছে। এবারে উনি চোখ বন্ধ করে দৌড়াতে থাকেন। বুঝতে পারেন যে উনি বাড়ির কাছাকাছি চলে আসছেন। তখন চোখ খুলেছেন। চোখ খোলার পর রাস্তা থেকে নেমে বাড়ি পর্যন্ত যেতেই, উঠোনের কাছে যেতেই উনি ধপাস করে জ্ঞান হারিয়ে পড়ে যান। তখন তো উঠোনে বেশ লোকজন বসা ছিল, এদের মধ্যে কেউ কেউ তন্দ্রাচ্ছন্ন ভাবে ছিল, কেউ কেউ জেগেছিল। সবাই যখন এরকম ধপাস করে শব্দ শুনেছে, কি হলো সাইডে গিয়ে দেখে এই অবস্থা, মামি জ্ঞান হারিয়ে পড়ে আছেন। সবাই তো হতভম্ব হয়ে যান। আসলে তারা কেউ জানতেনই না যে মামি বাড়ি থেকে বের হয়ে ওনার শ্বশুর বাড়ির দিকে রওনা দিয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই রাতে মামিকে রান্নাঘর থেকে বটি এনে সেটা আগুনে পুড়িয়ে পানিতে ডুবিয়ে সেই পানি খাওয়ানো হয়। এভাবেই রাত কেটে যায়। পরদিন সকালে মামির ভীষণ জ্বর আসে। পাশের বাড়ি একজন বয়স্ক মহিলা এসে কিছুটা ঝাড়ফুঁক করে দিয়ে যান। গলায় একটি বিশেষ জাতীয় গাছের শিকড় সুতায় বেঁধে পরিয়ে দিয়ে যান। ঘটনা কিন্তু এখানে শেষ নয়। মামির সাথে যেহেতু এমন একটি ঘটনা ঘটেছে, এরপর তো মামি অনেক অসুস্থ হয়ে পড়েছেন। নিজের সংসার সেরে এসে মায়ের বাড়িতেও বেশ কিছুদিন থাকতে শুরু করেন, কেননা ওনার ভাই মারা গেছে। এখানকার পরিবেশও তো আসলে অনুকূলে না। আর মামির যে ভাই, এই যে মহরম চাচা, তার স্ত্রী সন্তানেরও তো এখানে আছেন, তাদেরও তো সান্ত্বনা দিতে হবে। গ্রামের যে ওয়াশরুমগুলো তো ঘর থেকে বাইরেই থাকে, ওখানেও এরকমটাই ছিল। তো এক রাতের ঘটনা, মামি ওয়াশরুমে যাবেন। মামি তখন ওনার মাকে ডাক দিয়েছেন। এরপর দেখা গেল যে ওনার মা উঠেছেন। মা উঠেছেন বলতে উনি ওয়াশরুমে যাবেন না, বা ওয়াশরুমে যাওয়ার তার প্রয়োজনীয়তা ছিল না, মানে তার সাথে যাবেন আর কি। এই সময় হঠাৎ করে কি হয়, এই যে মামির ভাইয়ের ছেলে, সেও কান্নাকাটি করছে, তারও ওয়াশরুমে যাওয়ার দরকার, তখন সেও বাইরে বের হয়। অর্থাৎ তিনজন একসাথে ওনারা ওয়াশরুমে যাবেন আর কি। ওয়াশরুমের কাছে যাবেন, কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন হচ্ছে মামির মা। এদিকে ছোট মানুষ চিন্তা করেছেন এই আগে ওয়াশরুমে যাক, যেহেতু ওয়াশরুমটা একটু দূরে, সেই ওয়াশরুম থেকে বের হওয়ার পর সে এসে মামির মায়ের কাছে দাঁড়াবে। এরপর মামি ওয়াশরুমে যাবেন, উনি বের হওয়ার পর তিনজন একসাথে ঘরে ঢুকবেন, এরকমটাই পরিকল্পনা আর কি। তো এই যে মহরম চাচার যে ছেলে, বড় ছেলে, তার নাম হচ্ছে ইয়াসিন। ওই সময় তার বয়স ছিল 7 বছর। তা প্রথমে ইয়াসিন গিয়েছে। ইয়াসিন যাওয়ার পর বের হয়েছে, আবার বের হওয়ার পর এবার হচ্ছে মামি ওয়াশরুমে ঢুকবেন। ওই সময় মামির মা লক্ষ্য করেন যে পাশে যে বাঁশঝাড় রয়েছে, ওই বাঁশঝাড়ের শুকনো পাতার উপর দিয়ে হাঁটার মতো খসখস খসখস আওয়াজ আসছে। বিষয়টি প্রথমে ওনারা আমলে না নিলেও কিছুক্ষণ পর লক্ষ্য করেন একটি মানুষের মতো অবয়ব ধীরে ধীরে হামাগুড়ি দিতে দিতে তাদের দিকে এগিয়ে আসছে দূর থেকে। মামির মা সম্পর্কে আক্তার ভাইয়ের নানি হন, তাই আমরা নানি বলছি। তো ওই নানি মনে করেন হয়তো বা কোনো শেয়াল কুকুর হবে, কিন্তু কিছুক্ষণ পর ভালো করে লক্ষ্য করে দেখেন না, এটি একদম একটি মানুষের অভাব, যেটি হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এদিকে মামি ওয়াশরুম থেকে তখন বের হন নাই। মামির মা তাকে দরজায় টোকা দিয়ে বলছে, একটু জলদি বের হ, জলদি বের হ। এরই মধ্যে নানি অভাবটিকে আরও স্পষ্টভাবে দেখতে পান, এবং তিনি যা দেখতে পান, এটি দেখার পর কারো পক্ষেই সেটা সহ্য করার মতো না। এতক্ষণ তিনি যে অভাবটিকে দেখেছেন, যেটাকে শুরুতে শেয়াল বা কুকুর মনে করেছেন, এটা তো মানুষ পরে বুঝতে পারলেন। আর এটা মাত্র 3 দিন আগে মারা যাওয়া তার যে মৃত ছেলে, এটা উনি এবার দেখলেন। এরই মধ্যে মামি বের হয়েছেন, আর উনি বের হওয়ার সাথে সাথে এই জিনিসটা দেখেছেন যে মহরম চাচা এটা। উনি যখন এটা দেখেছেন, উনি তো মারাত্মক ভয় পেয়ে যান। তার 3 জন বাড়ির দিকে দৌড় দিয়েছেন। মামি তো শারীরিকভাবে অসুস্থ, তিনি ভালো করে দৌড়াতে পারছিলেন না, পিছিয়ে পড়েছিলেন। মামির মা আবার একটু পিছিয়ে এসে মামিকে ধরে, আর ওই ছোটো বাচ্চাটিকেও এক প্রকার ধরে তাড়াতাড়ি তাদের ঘরের কাছাকাছি চলে আসেন। এদিকে অবয়বটাও হামাগুড়ি দেওয়ার যে স্পিড, এটাও বাড়িয়ে দিয়েছে, তাদের কাছাকাছি চলে এসেছে। এর মধ্যে মামি এবং এই যে ইয়াসিন, এই মহরম চাচার যে ছেলে, সে ঘরে প্রবেশ করেছে। এর মধ্যে ঘটে আর একটা দুর্ঘটনা, সেটা হচ্ছে মামির মা অর্থাৎ নানি, উঠোনের একটা জায়গায় ছোট্ট একটা গর্ত ছিল, এর মধ্যে পায়ের গোড়ালি পড়ে গেছে। আর গোড়ালি পড়ে যাওয়ার কারণে তার পাটা মচকে ভেঙেও যায়। এদিকে ওই অভাবটা একদম কাছাকাছি চলে এসেছে। মামি তখন দেখেছেন এই ঘটনা। উনি আবার বাইরে বের হয়ে নানির হাত ধরে এক হ্যাঁচকা টান দিয়ে ওখান থেকে তুলে ঘরে এনে দরজা লাগিয়ে দিয়েছেন। যেই না দরজা লাগিয়ে দিয়েছেন, সাথে সাথে বাইরে থেকে এলো পাথারি ঢিল শুরু হয়ে গেছে ঘরের চালের উপরে পড়া। তারপর বাইরে থেকে চাপা কান্নার আওয়াজও পাওয়া যাচ্ছে।
ঘরে যে কাঠের দরজা, কাঠের জানালা, এটাতে টকটক করে টোকা দেওয়ার মতো আওয়াজ হচ্ছে। ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছায় যে মামির আত্মীয় স্বজন যারা ওই বাড়িতে অবস্থান করছিলেন, ওনারাও কিন্তু মারাত্মক ভয় পেয়ে যান, আল্লাহকে ডাকতে থাকেন। এর মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন, তিনি এই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি বুঝতে পারতেন। তিনি যেই ঘরে ছিলেন ওই ঘরে মাঝখান দিয়ে একটা দরজা ছিল, তো ওনার ঘর থেকে অন্যদেরকে ওই পাশের রুমে পাঠিয়ে দিয়ে উনি ওই ঘরের ভিতরে বসে একটা আমল করতে শুরু করেন। উনি মাটির উপরে শুয়ে পড়েন এবং ওনার কাছে নাকি একটা বিশেষ বাঁশি থাকতো, এই বাঁশিটা উনি বাজাতেন। এই বাঁশিতে একটা বিশেষ সুর তোলেন, এই সুরটা যে অনেক সুরেলা সুর বিষয়টা এরকম না, এটা একটা বেসুরো ফু বলতে হবে বাঁশির উপরে আর কি। এই ঘটনা মোটামুটি 30 সেকেন্ডের মতো হয়েছে, এরপর সব কিছু স্বাভাবিক হয়ে যায়। রাতে আর কিছু হয়নি। ভোরবেলা পাশের গ্রামের মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হয়। তাকে সমস্ত ঘটনা খুলে বলা হলে তিনি বললেন যে আপনার বাসায় তো একটা অপমৃত্যু হয়েছে, মৃতের জন্য দান খয়রাত করে দেন, গরিব মিসকিনদেরকে ডেকে খাইয়ে দেন পেট ভরিয়ে, তার জন্য দোয়ার আয়োজন করেন, ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। সেটাই করা হয়। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। তবে আক্তার ভাই ঘটনার শেষে যে তথ্য জানিয়েছেন, এটা শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছে, খুব কষ্ট লেগেছে। তা হচ্ছে এই যে মামি, উনি 2013 সালে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা যান। আর মামির যে স্বামী, মানে হচ্ছে আক্তার ভাইয়ের মামা, উনি জীবিত আছেন। উনি দ্বিতীয় বিবাহ করেছিলেন। তো দ্বিতীয় মামি 2026 সালের 13ই মার্চ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এই যে দুজন স্ত্রী, ওনারা মারা গেলেন, মামির তো কোনো সন্তানাদি হয়নি। আসলে এর পিছনেও অন্য কোনো কারণ আছে কিনা, এটাও একটা রহস্য। মামির যিনি মা, ওনার পা কিন্তু এখনও ভাঙা, এটা কখনোই ভালো হয়নি। অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে কিন্তু কখনোই ভালো হয়নি। মামির মা তো এখনও জীবিত আছেন, মামির অন্য ভাই বোনেরাও জীবিত আছেন। এই ঘটনাটি অত্র এলাকার বহু মানুষ জানেন, বহু মানুষ, একজন দুজন না, বহু মানুষ জানেন। এমনটাই জানিয়েছেন আক্তার ভাই। যেহেতু ওনার পারিবারিক একটা ঘটনা, এই জন্য গ্রামের নামটি আমরা প্রকাশ করিনি। মামির নামও উনি উল্লেখ করেছেন, আমরা নামটি বলছি না, তবে এতটুকু বলছি, ওনার নামের যে প্রথম বর্ণ, এটা যদি আমরা ইংরেজিতে লিখতে চাই, শরীয়তপুরের এস দিয়ে লিখতে হবে, অর্থাৎ দন্ত স দিয়ে লিখতে হবে আর কি। আর ইংরেজিতে এসটা বোঝার জন্য আর কি একটা জেলার নামের প্রথম অক্ষরটা আমরা বললাম। ধন্যবাদ জানাচ্ছি আক্তার ভাইকে আপনার পাঠানো ঘটনার জন্য। মামির জন্য দোয়া চেয়েছেন, আমরা সবার জন্য দোয়া করব, মামি সহ এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, সবার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার, চলে যাব আমাদের আজকের থার্সডে নাইটের 201তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারে থার্সডে নাইটের 201তম এপিসোডের তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম আদর আহমেদ রিফাত। ওনার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে একটি চীনা কোম্পানির অধীনে কর্মরত রয়েছেন। কোম্পানির নামটি উনি উল্লেখ করতে নিষেধ করেছেন, তবে এতটুকু বলি, এই কোম্পানি কিন্তু পৃথিবীর অনেক বড় বড় স্থাপনা নির্মাণের সাথে জড়িত। আমাদের পদ্মা সেতু নির্মাণেও কিন্তু এই কোম্পানির গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। এই ঘটনাটি ঘটে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। আর যার সাথে ঘটে তিনিও বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম হচ্ছে মুমিন মিয়া। ওনার বাড়ি পঞ্চগড় জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের টুনিরহাট গ্রামে। প্রথমে আমরা যেই জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গার বর্ণনাটা একটু দেই। ওখানে 3টা ক্যাম্প রয়েছে, 2টো কোম্পানির 3টা ক্যাম্প। 3টা ক্যাম্পের চতুর্দিকেই কিন্তু বেষ্টনী করা হয়েছে, টেম্পোরারি বেষ্টনী আর কি, মানে অস্থায়ী। ওখানে এমন একটা জায়গা যে আশেপাশের 20 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতিই নেই। 20 কিলোমিটার দূরে গিয়ে কিন্তু বাজারঘাট সহ অন্যান্য কাজ করতে হয়। চারদিকে মরুভূমি। সৌদি আরবে একটা প্রদেশ থেকে আরেক প্রদেশে যেতে হলে কিন্তু সড়ক পথেই নির্ভর করতে হয়, সড়ক পথেই যেতে হয়। আর ওখানে যে সড়ক পথগুলো রয়েছে সেগুলো অনেক উন্নত। এরকম একটা মেইন সড়কের পাশেই ওই ক্যাম্পের অবস্থান। ওখানে আর অনেকেই কাজ করেন। দেখা যাচ্ছে যে ওনারা যেখানে আছেন সেখানে মোবাইলের নেটওয়ার্ক খুবই দুর্বল। ক্যাম্প থেকে বাইরে বের হয়ে আশেপাশে হাঁটাহাঁটি করলে কখনো কখনো নেটওয়ার্ক পাওয়া যায়। এই কারণে যেই রাতে ঘটনা ঘটে, ওই রাতে এই যে মুমিন মিয়া ভাই, উনি ক্যাম্প থেকে বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করছিলেন। এমনিতেও পরের দিন ওনার কাজ ছিল না, কাজটা উনি আগেই সেরে ফেলেছিলেন। পরের দিন ওনার ছুটির দিন ছিল।
চিন্তা করলেন দেখি রাত্রেবেলা একটু হাঁটাহাঁটি করে মোবাইলে একটু কথা বলি। উনি তো কথা বলার জন্য বাইরে বের হয়েছেন। ওনার এই ক্যাম্প এরিয়া পাহারা দেওয়ার জন্য কিন্তু বেশ কিছু কুকুর রয়েছে। এরা ক্যাম্প এরিয়া পাহারা দেয়। ওনাদের সবাইকে চেনে। কুকুরগুলো কিন্তু সাধারণত ওনাদেরকে দেখলে ঘেউ ঘেউ করে না। অনেক সময় হয় কি, পাহাড়ি কুকুর, পাহাড়ি শেয়ালগুলো কিন্তু ক্যাম্পে ঢুকে পড়ে, মানুষকে আক্রমণ করে বসে, অনেক জিনিসপত্র কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলে। এই জন্য এই কুকুরগুলো ওনারা রেখেছেন, বিশেষ করে কোম্পানি থেকে রাখা হয়েছে আর কি। ওই কোম্পানির যেই ক্যাম্পগুলো, এই ক্যাম্পগুলো থেকে বাইরে বের হলে দেখা যাচ্ছে যে মেইন যে মহাসড়ক ওটা রয়েছে, আর ওই সড়কটা পার হয়ে ও পাশে গেলে একটা টিলা রয়েছে। এই টিলাটা নাকি এত লম্বা, প্রায় 12 কিলোমিটারেরও বেশি লম্বা, তবে খুব বেশি উঁচু না। এইভাবেই লম্বা হয়ে এঁকে বেঁকে চলে গেছে প্রায় 12 কিলোমিটার। মাঝে মাঝে ওনারা ওইদিকে হাঁটতে যান, গল্পগুজব করেন। রাতের বেলা উনি যখন বের হয়েছেন, উনি চিন্তা করলেন যে এই দিকটাতে তো নেটওয়ার্ক খুব একটা বেশি পাওয়া যায় না, রাস্তার ওপাশে গেলে পাওয়া যায়, ওপাশে যাই। ক্যাম্প থেকে বাইরে বের হয়ে গেছেন, যাওয়ার পর ওই দিকটাতে গিয়েছেন। উনি খেয়াল করলেন ওই যে টিলার একটা জায়গায় আগুন জ্বলছে। চিন্তা করলেন যে এইখানে তো আগুন জ্বলার কথা না, আমাদের ক্যাম্পের কোনো লোকজন এখানে এসে কি পিকনিক করছে কিনা, যদি কেউ করতো তাহলে তো জানতাম, বলতো। মনে তো হয় না যে আমাদের কেউ। কৌতূহলী হয়ে উনি এগিয়ে যান দেখার জন্য ঘটনাটা কি। উনি দেখতে পান যে ওখানে সৌদি আরবের লোকদের যেরকম বেশভূষা, ওই রকম পোশাক পরা একজন ব্যক্তি আগুনে কোনো কিছু ঝলসানোর চেষ্টা করছেন আর কি। তখন এই মুমিন মিয়া ভাই চিন্তা করলেন যে হ্যাঁ, সৌদি আরবের লোকজন মরুভূমির বিভিন্ন জায়গায় গিয়ে পিকনিক করে, বারবিকিউ পার্টি করে, কিন্তু এত দূরে এসে কেউ করবে এটা তো হতে পারে না। এখানে তো অনেক কিছুর সমস্যা রয়েছে। দেখা যাচ্ছে যে পানির সমস্যা আর অনেক ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস তো এখানে হুটহাট করে পাওয়া যায় না। তো এইখানে এত দূর এসে এই লোকটা পিকনিক করছে, মানে ঘটনাটা কি? আবার দেখা যাচ্ছে যে যারা আসেন তারা তো সাথে গাড়ি নিয়ে আসেন, ওখানে আশেপাশে কোনো গাড়ি দাঁড়ানো দেখতে পেলেন না উনি। এটাও ভেবে অবাক হলেন, কে এলো এখানে এত রাতের বেলা, গাড়িও নাই, আবার একজন মাত্র লোকই দেখতে পাচ্ছি, ঘটনাটা কি? উনি অবাক হলেন। কৌতূহলী হয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে নিচ থেকে ডাক দিয়েছেন। মানে সৌদি আরবে সাধারণত অপরিচিত জনের সাথে যেভাবে সম্বোধন করে কথা বলতে হয়, প্রথমে নিচ থেকে উনি বলছেন যে ইয়া শায়েখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইয়া শায়েখ, ইয়া শায়েখ, এইভাবে বলছেন। এদিকে ওই লোক কোনো উত্তর দেয় না। এতক্ষণ তো পাশ থেকে ওনার চেহারার আংশিক দেখা যাচ্ছিল, এবার মনে হলো ওই লোকটা একটু ঘুরে তার পিঠ এই মুমিন মিয়া ভাইয়ের দিকে দিয়েছেন আর কি। তার চেহারা এখন আরও বোঝা যাচ্ছে না। মুমিন মিয়া ভাইও নাসর বান্দা, যে লোকটা কে এত রাতের বেলা এখানে এসে কী করে এখানে, এটা তো আমার বুঝতেই হবে। উনি আবার নিচ থেকে একই রকমভাবে ডেকে যাচ্ছেন, ইয়া শায়েখ, ইয়া শায়েখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এভাবে উনি বলছেনই, মানে নন স্টপ বলেই যাচ্ছেন। তখন এই মুমিন মিয়া ভাই দেখতে পান একটা ভয়ঙ্কর দৃশ্য। এই ব্যক্তিটা কি করলো, মনে হলো থেমে গেল, কাজ করা থামিয়ে দিল। উনি তো হাত পা নাড়াচাড়া করছিলেন। থেমে যাওয়ার পর ওনার মাথাটা আস্তে আস্তে পেছন দিকে ঘুরতে লাগলো, মানে এই মুমিন মিয়া ভাইয়ের দিকে তাকাচ্ছেন। মুমিন মিয়া ভাই এবার খুবই ভয় পেয়ে গেলেন, কেননা মাথাটা ঘুরিয়ে একদম 80 ডিগ্রি অ্যাঙ্গেলে তার দিকে তাকিয়েছে, মানে মাথাটা ঘুরিয়ে তার পিঠের দিকে নিয়ে এসেছে। যখন পিঠের দিকে নিয়ে এসেছে উনি দেখতে পান আরও ভয়ঙ্কর দৃশ্য। এই লোকটার চেহারা মোটেও মানুষের মতো না। তার মাথায় দুটো ছোট ছোট শিং রয়েছে, তার চোখ দুটো অনেক বড় বড়, লাইটের মতো জ্বলছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার কপালের উপর একটা চোখ রয়েছে, এই চোখটা রক্তবর্ণের, আর এই চোখের মধ্যেও মনে হচ্ছে লাইট জ্বলছে, সেটাও জ্বলজ্বল করছে। তবে তার মুখমণ্ডল এটা মানুষের মতো না, তাহলে কিসের মতো? মুমিন মিয়া ভাই উনি বলেছেন এই চেহারাটা অনেকটাই নাকি হায়নার মতো। উনি যখনই এটা দেখেছেন মারাত্মক ভয় পেয়ে গেছেন, উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। উনি যখনই উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছেন, দৌড় দেবার পর উনি ফিল করলেন ওনার পেছনে কেউ মনে হচ্ছে আসছে। তবে সেদিকে উনি তাকালেন না, দ্রুত রাস্তা পার হয়ে ক্যাম্পের মেইন যে গেট এটা দিয়ে ভিতরে ঢুকে গেছেন। ঢোকার পর এমন একটা জায়গায় আসলেন, ক্যাম্পের বড় বড় ট্রাকগুলো ওই জায়গার পাশে রাখা, মানে ওই দিক দিয়েই ওনাকে গিয়ে ওনার যে শোবার যে জায়গা ওখানে যেতে হবে। যখন উনি ওখানে এসেছেন মনে হলো গড় 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 শব্দ হচ্ছে। এবার উনি চিন্তা করলেন নিশ্চয়ই আমার কোম্পানির যে কুকুরগুলো রয়েছে এই কুকুরগুলো কোনো কিছু দেখেছে, শব্দ করছে। উনি এবার পেছন দিকে ঘুরে তাকিয়েছেন। উনি তাকিয়ে দেখলেন আরও ভয়ঙ্কর দৃশ্য। বড় বড় আকৃতির শেয়ালের মতো কিছু প্রাণী, 5 থেকে 6টা হতে পারে, তার পিছনে দাঁড়িয়ে আছে। আর দূরে কোম্পানির কুকুরগুলোকে দেখা যাচ্ছে দিব্যি চুপচাপ বসে আছে, মানে তারা এটা দেখছেই না, তারা টেরই পাচ্ছে না।
সাধারণত কুকুর কিন্তু অশরীরী দেখলে টের পায়, ঘেউ ঘেউ করে। কিন্তু এগুলো যদি অশরীরী নাও হয়, এইরকম প্রাণী ক্যাম্পের মধ্যে ঢুকে পড়বে আর এই প্রশিক্ষিত কুকুরগুলো ঘেউ ঘেউ করবে না, তা তো না। উনি চিন্তা করলেন ঘটনাটা কি, এই ভয়ঙ্কর প্রাণীগুলো আমার পিছু পিছু এখানে চলে এসেছে। তখনই ঘটলো আর একটা ঘটনা। আশপাশ থেকে খসখস খসখস অনেক শব্দ হচ্ছে। উনি শুধু ঘাড় ঘুরিয়ে এক পাশে তাকিয়েছেন। উনি দেখেন যে লক্ষ লক্ষ মাঝারি আকারের কালো রঙের সাপ চাঁদের আলোতে আর ওই ক্যাম্পের যে আলো ছিল সেগুলোতেও দেখা যাচ্ছে কালো কুচকুচে চিকচিক করছে, কালো কালারের উপর লাইট পড়লে যেরকম চিকচিক করে ওই রকম এগুলো কিলবিল করে ওনার দিকে এগিয়ে আসে। উনি তখন চিন্তা করেন এক সাইডে দৌড় দিয়ে চলে যায়। যেই সাইডে দৌড় দিতে গিয়েছেন তখন দেখেন ওই সাইড দিয়েও সাপ আসছে। তখন বুঝতে পারলেন সামনে পেছনে ডানে বায়ে এই সাপগুলো ওনার দিকে ধেয়ে আসছে। একটা দুটো না, লক্ষ লক্ষ সাপ। এই সাপগুলো যদি ওনাকে এখনই ধরে ফেলে আর প্রত্যেকটাই যদি ওনার শরীরের উপরে ওঠে তাহলে ওখানে বড় একটা টিলার মতো হয়ে যাবে। উনি এটা দেখার পর আর সেন্স ধরে রাখতে পারেননি। ওখানে উনি অজ্ঞান হয়ে যাবেন। অজ্ঞান হওয়ার ঠিক আগ মুহূর্তে উনি খেয়াল করেন ওই অবয়বটা ওনার সামনে আছে আর ওনার মুখের উপর সজোরে একটা চর বসিয়ে দিল। এই চর খাওয়ার পরেই ফাইনালি উনি অজ্ঞান হয়ে যান, ওনার কিছু মনে নাই। সকালে যখন ওনার জ্ঞান ফেরে তখন দেখলেন উনি ওনার বেডেই শুয়ে আছেন, তবে ওনার আশেপাশে কেউ নাই। বুঝতে পারলেন কেউ ওনাকে তুলে ওনার রুমে রেখে গেছে। সবাই তো ডিউটিতে চলে গিয়েছিল, তবে ওনার মতো যে কয়েকজনের ছুটি ছিল তারা পরবর্তীতে আসে। ওনার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল, শরীর নাড়াতেই পারছিলেন না। দেখা গেল বেশ কিছুক্ষণ পরে একজন আসছেন, সেও বাংলাদেশি ভাই। উনি জিজ্ঞেস করেন কী হয়েছে, উনি সব ঘটনা খুলে বলেন। তখন উনি বলেন যে সর্বনাশ, এটা তো খুব বড় ধরনের একটা ঝামেলা হয়ে গেছে, এখনই ঝাড়ফুঁক করাতে হবে। কিন্তু ওই জায়গাতে হুজুর পাবেন কোথায়? 120 কিলোমিটার মধ্যে তো কোনো জনবসতি নেই। যেহেতু ওনারা বাজারঘাট করার জন্য লোকালয়ে যেতেন, এত দূরেই যেতেন, ওনাদের গাড়ি যখন বাজারঘাট করার জন্য যায় তখন ওনাকে সাথে নিয়ে যাওয়া হয়। যেখানে নিয়ে যাওয়া হয় ওখানে একটা মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়া হয়। এই ইমাম সাহেব সৌদি আরবের নাগরিক ছিলেন না, উনি ইয়েমেনি একজন ভদ্রলোক ছিলেন, খুব পরহেজগার একজন মানুষ। তো ওনার যে আরবি ভাষা এগুলো বুঝতে অসুবিধা হচ্ছিল, আগে তো বৃদ্ধ মানুষ। তারপর দেখা যাচ্ছে যে ইয়েমেনি আরবি যে টান, এই টানে কথা বলছিলেন, বুঝতে অসুবিধা হলেও ওখানে একজন ব্যক্তি ছিলেন যিনি আবার এটা খুব ভালো বুঝতেন। উনি ওটা বোঝার পর সেও আবার আরবিতেই এনাদেরকে বলছিলেন যাতে করে এনাদের বুঝতে অসুবিধা না হয়। উনি সব কিছু শুনলেন ইমাম সাহেব। শোনার পর উনি ওনার ল্যাঙ্গুয়েজে বললেন যে একটু বসো, আমি আসছি। 20 মিনিটের মতো বসতে বলেছিলেন। উনি একটু ভিতরে ঢুকলেন, 20-25 মিনিট পর আবার বাইরে বের হলেন। বের হওয়ার পর একটা জায়নামাজ বিছিয়ে দিলেন এবং মুমিন মিয়া ভাইকে ইশারা দিলেন ওখানে বসার জন্য। মুমিন মিয়া ভাই বসলেন সেখানে। ওনার শরীর তো খুব দুর্বল, জ্বর ছিল না সেরকম, হালকা ছিল, তবে শরীর খুব দুর্বল ছিল। ওই হুজুর কী করলেন, চতুর্দিকে বালি দিয়ে একটা বৃত্ত আঁকলেন ওই জায়নামাজের চতুর্দিকে। এরপর উনি সামনে বসেছেন। বসার পর হয়তো বা সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড লাগবে, মানে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে তো এরকম সময় লাগে। মানে উনি বসার সাথে সাথে মনে হলো মুমিন মিয়া ভাইয়ের শরীর ঝাঁকি দিয়ে উঠলো আর ভেতর থেকে কেউ কথা বলে উঠেছে। আসলে যেই ভাষায় কথা হচ্ছিল এই ভাষাটা ওখানে উপস্থিত যে বাংলাদেশি ভাইরা আছেন ওনারা খুব একটা বুঝতে পারছিলেন না, বুঝতে অসুবিধা হচ্ছিল। তবে যতটুকু বোঝা যায়, কারণ এটাও তো আরবি ভাষা ছিল, ওনারা তো আরবি ভাষায় মোটামুটি পারদর্শী হয়ে গিয়েছিলেন, তবে লোকাল আরবি ভাষায় কথা হওয়ার কারণে খুব একটা বুঝতে না পারলেও এতটুকু বুঝেছিলেন যে এই যে জিনটা, এই জিনটার নাম হচ্ছে আস্তান্তর। এই জিনটা খুবই দুর্ধর্ষ প্রকৃতির ইফরিত সম্প্রদায়ের একটা জিন। সে বহু আগে থেকে মরুভূমির যে ডাকাত সম্প্রদায় রয়েছে এই ডাকাত সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখত। বিশেষ করে যেই ডাকাতগুলো জিনেদের আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের তথ্য অনুসন্ধান করত, সেই অনুযায়ী ওত পেতে থাকতো। যেমন এই ডাকাতগুলো কী করতো, জিনেদের কাছ থেকে তথ্য নিত কোন দিক দিয়ে মানুষ আসছে, তার কাছে কী কী আছে, তখন তারা ওই দিকটাতে যেত, ওই মানুষকে হত্যা করত। আর এই জিনটা এমন একটা কাজ করতো, ওই লোকটা মারা যাওয়ার কারণে সে শক্তিশালী হতো। এইভাবে কিন্তু ডাকাতদের সাথে তার গিভ অ্যান্ড টেক একটা সম্পর্ক চলছিল। শুধু মানুষ না, বহু জিনকে হত্যা করা হয়েছে, এর সাথেও কিন্তু এই জিন নাকি জড়িত। মূলত এই যে ইমাম সাহেব, ওনার সাথে একজন পরহেজগার মুসলিম ইফরিত জিন সর্দারের ভালো সম্পর্ক ছিল। উনি মূলত তাকে ডেকেছিলেন, ডাকার পর সব তথ্য নিলেন। সামনে বসার সাথে সাথে ওই জিনটা হাজির হতে বাধ্য হয়েছে। আর সে নাকি হাজির হওয়ার সাথে সাথে হুজুরকে অনেক হুমকি ধামকি দিতে থাকে। মানে যেই হুমকি ধামকি এতটুকু বোঝা যাচ্ছে গালিগালাজ করছে, এমন কিছু বলছে খুব দুর্বোধ্য ভাষায়, এটা বোঝা যাচ্ছে না, ওনারা বুঝছেন বা ওখানকার লোকাল লোকজন যারা তারা বুঝবেন আর কি, এরকম কিছু কথা বলা হচ্ছিল। তো
একটা পর্যায়ে নাকি হুজুর বললেন যে ঠিক আছে, তুই তো এত শক্তিশালী নাকি, আচ্ছা আমি যে বৃত্ত দিয়েছি বের হতো এখান থেকে। তখন নাকি ওই জিনটা বলেছিল, এটা কোনো ব্যাপার হলো নাকি, কোনো বৃত্তই তো আমাকে আটকাতে পারে না এখন পর্যন্ত, এই যে বের হচ্ছি। এই বলার পরপরই নাকি এই মুমিন ভাই মনে হলো থেমে গেলেন, মানে চুপ, কারণ তার ভিতর থেকে তো কথা হচ্ছিল। মোটামুটি 15 সেকেন্ড চুপ থাকার পর আবার কথা বলা শুরু হলো। সে বলছে, আমি তো বের হতে পারতেছি না। তখন ওই হুজুর নাকি বলেছিলেন, তুই আজকে জাগা মতো পড়ে গেছিস, তুই বের হতে কখনোই পারবি না, এই বেষ্টনী ভেদ করা তোর মতো নাপাক জিনেদের কাজ না। এরপর আরও কিছু কথা হয়েছিল, তবে এই কথাগুলোর মানে আগা মাথা কোনোভাবেই আশেপাশে যারা ছিলেন তারা বুঝতে পারেনি আসলে তারা কী কথা বলছেন। একটা পর্যায়ে হুজুর খুব ভয়ঙ্করভাবে রেগে যান। রাগার পর নাকি উনি আরবিতে শুধু এতটুকুই বলেছিলেন, মানে যাকে নির্দেশনা দিয়েছেন এতটুকু বোঝা গিয়েছিল যে হুজুর মূলত সেই ইফরিত জিন সর্দারকে নির্দেশ দিয়েছিলেন, এতটুকুই বলেছিলেন, এই এটাকে ধর, জাস্ট এতটুকুই। এরপরে জানা যায় যে হুজুর এই জিনটার মৃত্যু নিশ্চিত করেছিলেন। ওই সময় নাকি সে এমন কিছু কথা বলেছিল যেই কথাগুলো ভিন্ন লেভেলের ছিল। আসলে সেই কথাগুলো কী ছিল, কেন হঠাৎ করে তাকে মৃত্যুদণ্ড দিলেন, এই বিষয়টা জানার চেষ্টা করছেন রিফাত ভাই। আর এই মুমিন ভাইকে কেন ধরলেন, মূলত ওই জিনটা ওই সময়ে ওখানে তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসছিল মরুভূমি থেকে, বেশ বড় আকৃতির একটা সান্ডা ধরেছে, এই সান্ডা ঝলসিয়ে খাবে বলে সে ওইখানে সব প্রসেস করছিল। ওই সময় মুমিন ভাই এসে ডাকাডাকি করছে, বিরক্ত করছে, এই জন্যই মূলত তারা ক্ষিপ্ত হয়েছে, ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করেছিল। এই ঘটনার পরে কিন্তু মানে বিশেষ করে হুজুর যখন ওই জিনটাকে ধরে ফেললেন, এরপর হুজুর ওভাবে কিন্তু কোনো ঝাড়ফুঁক করেননি, প্রয়োজন হয়নি, এমনি হালকা ফু দিয়ে দিয়েছিলেন। আল্লাহর রহমতে একদম সুস্থ স্বাভাবিক হয়ে যান এই মুমিন মিয়া ভাই, উনি এখনও আলহামদুলিল্লাহ স্বাভাবিক অবস্থাতেই রয়েছেন। এটাই ছিল ঘটনা। রিফাত ভাই আমাদেরকে জানিয়েছেন যে হুজুরের সাথে ওই জিনের যে কথোপকথন হয়েছে সেখানে আসলে এমন কী কথা হয়েছিল যেটার কারণে হুজুর মারাত্মকভাবে রেগে যান, তাকে ওখানেই হত্যা করার নির্দেশ দেন। এই বিষয়টা জানার চেষ্টা করছেন বলে জানিয়েছেন আমাদেরকে রিফাত ভাই। আমরা অপেক্ষায় থাকবো, যদি সেই জিনিসটা জানা যায় আমরাও শেয়ার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকে থার্সডে নাইটের 201তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের থার্সডে নাইটের 201তম এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি ওনার নাম আবির মাহমুদ রিয়াদ। ওনার বাড়ি খুলনা জেলার দৌলতপুর উপজেলার দেয়ানা গ্রামে। খুলনা স্পেশাল এপিসোডে ওনার ঘটনা ছিল। আর আমাদের আফনাসবি ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন ফেয়ার উইথ টুইজডের 10ম এপিসোডেও ওনার পাঠানো ঘটনা আমরা শেয়ার করেছি। তো চলুন আজকের ঘটনাটি শেয়ার করি। ঘটনাটি ওনার বড় ফুফার সাথে ঘটেছিল। ঘটনাটির সময়কাল এখন থেকে প্রায় 60 বছর আগে। তখন ওনার বয়স ছিল 14 কি 15 বছর। ওনার ফুফারা কিন্তু 4 ভাই। এই 4 ভাইয়ের মধ্যে বড়, সেজো, মেজো এই 3জন পিঠাপিঠি বলতে হবে। আর সবার যে ছোট তার বয়স আবার অনেক কম ছিল, ওই সময় প্রেক্ষাপটে বলছি আর কি। আর ওনাদের মেইন বাড়ি হচ্ছে খুলনা জেলার কয়রা উপজেলার এক প্রত্যন্ত গ্রামে। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি প্রকাশ করেননি। ওনার ফুফা শৈশবে সময় কাটিয়েছেন নিজ গ্রামে, সুন্দরবনের গা ঘেঁষা সেই গ্রাম। সুন্দরবন এলাকার মানুষ যেহেতু অত্যন্ত দুরন্ত এবং সাহসী ছিলেন, ওনারা সব ভাই বলতে হবে। যেহেতু কাছাকাছি বয়স 3 ভাইয়ের, তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মাছ ধরা, খেলাধুলা করা, সব কাজ তারা একসাথে করতে পছন্দ করতেন। তারই ধারাবাহিকতায় এক বৃষ্টির রাতে ফুপা তার অন্য 2জন ভাইয়ের সাথে মাছ ধরতে যান সুন্দরবনের খুব কাছাকাছি একটা জায়গায়। তারা মাছ ধরছেন, সারা রাত ধরে মাছ ধরছেন বনের ছোট ছোট নালায়। তাদের বাড়ি থেকে কিন্তু সুন্দরবনের দূরত্ব খুব যে বেশি তা না, কাছাকাছি বলতে হবে। সব সময় সুন্দরবনের এই নালাগুলোতে মাছ ধরা কিন্তু তাদের নিত্যদিনের অভ্যাসই ছিল বলতে হবে। যে রাতে ওনারা মাছ ধরতে গিয়েছেন বেশ ভালোই মাছ পাচ্ছেন। মাছ যখন পেয়ে যান তখন ওই পাড়ে একটা পাত্র ছিল, সেখানে এনে মাছগুলো রাখতে থাকেন। এভাবে তো ওনারা রাখছেন। অনেক সময় পর চিন্তা করলেন যে কিছুক্ষণ পর তো ফজর আজান দিয়ে দেবে, মাছ তো অনেক পেয়েছি, এবার আমরা বাড়িতে চলে যাই। এই চিন্তা করে 3জনই উঠে যখন এসেছেন এবং মাছ রাখার যে ঝুড়িটা, এই ঝুড়ির দিকে তাকিয়েছেন, তখন দেখেন অবাক করা কাণ্ড। এই ঝুড়িতে মাছ নাই বললেই চলে, ছোট ছোট গুড়া মাছ কিছু পড়ে আছে, যেগুলো ধরেছিলেন। ছোট জাল যেগুলোতে আটকে যায় ছোট ছোট মাছ, ওই যে মলা ঠেলা যে মাছগুলোর মতো মাছ আর কি, সেগুলো আছে, এছাড়া অন্য কোনো মাছই নেই। অবাক কাণ্ড, এতগুলো মাছ কে নিল? ওনাদের মন তো খুবই খারাপ। সারা রাত ধরে মাছ ধরে যদি এই অবস্থা হয়, মন কার ভালো থাকে? মনটা খারাপ করে
ওনারা বাড়ির দিকে যখন হাঁটা শুরু করেছেন, কিছুটা পথ আগানোর পরই দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। পাশাপাশি দুটো গাছ দুটো খুব বেশি বড়ও না, গাছের প্রায় 5 ফুট উচ্চতায় ডাল রয়েছে, দুটো ডাল, আবার অন্য গাছের 5 ফুটের মতো উচ্চতায় দুটো ডাল রয়েছে। দুটো গাছের মাঝখানে ব্যবধান 10 থেকে 12 ফুটের মতো। এই দুটো 4টা ডালে একটা নারী শুয়ে আছে, 2 পা এক গাছের দুটো ডালে, আর তার মাথাটা অন্য গাছের দুটো ডালে। এক পায়ের ওপর আর এক পা দিয়ে সে অনায়াসে মাছগুলো খাচ্ছে। আর এই যে ধরে আনা মাছগুলো নিচে পড়ে আছে, কোনো কোনো মাছ লাফাচ্ছে। সে কি করছে, মাছটা মুখে পুরে দিয়ে শুধু মাথার অংশটা বাদে অন্য অংশটা কামড় দিয়ে খেয়ে ফেলে মাথাটা নিচে ফেলে দিচ্ছে, আবার হাত দিয়ে নিচ থেকে মাছ তুলে ঠিক একই রকমভাবে খাচ্ছে। এই দৃশ্য যখন এই 3 ভাই দেখেছেন, ওনারা কিন্তু বুঝতে পেরেছেন যে এই জিনিসটা সাধারণ কোনো জিনিস না। সুন্দরবন এলাকার মানুষ তো, বড় ভাইয়ের বয়স কিন্তু 17-18 বছরের কাছাকাছি ছিল। তারা তো একদম কম বোঝেন বিষয়টা, এরকমও না, ভালোই বোঝেন। আর এই মহিলাটার মাথার চুল নাকি সাদা কালো মিক্স করা ছিল। চেহারাটা খুব ভালো বোঝা যাচ্ছিল না, সে কি ফর্সা না কালো, হতে পারে যে শ্যামলা বর্ণের। তবে চেহারাটা মনে হচ্ছে বৃদ্ধা মহিলার মতো, তবে খুব বেশি ভয়ঙ্কর মনে হয়নি। তবে বেশ লম্বা, যেহেতু মাঝখানে তার বডিটা রয়েছে, এক গাছ থেকে আরেক গাছের যে ব্যবধান প্রায় 12 ফিটের মতো, লম্বাই বলতে হবে। এই দৃশ্য দেখার পর ভয় পাওয়ার পরিবর্তে এই 3 ভাইয়ের বেজায় রাগ হয়। তখন বড় ভাই কি করেছেন, ওই যে ওই মহিলার চুলটা নিচের দিকে ঝুলে আছে, এই চুলগুলো নিচে থাকা অবস্থায় উনি খপ করে ধরে ওই গাছের সাথে পেঁচাচ্ছেন। আর অন্য 2 ভাই, তাদের হাতে ছিল কিন্তু দা। এই দায়ের যেই পাশটাতে ধান নাই, তারা কি করেছেন, এই দা দিয়ে ওই মহিলার শরীরের বিভিন্ন অংশে বেধড়ক পিটাতে থাকেন। এদিকে চুল ধরে তো একদম গাছের সাথে পেঁচিয়ে ফেলেছেন, লম্বা লম্বা চুল ছিল, সাদা কালো মিক্স করা চুল। ওই মহিলা তো এমন আত্মচিৎকার শুরু করেছে, তীক্ষ্ণ চিৎকার। এদিকে এই চিৎকারটা কিন্তু এই যে ফুপার মা, উনি কিন্তু শুনেছেন। ছেলেরা না ফিরে আসা পর্যন্ত উনি ঘুমাতেও পারছিলেন না। এদিকে শোনা যাচ্ছে যে একটা মহিলার চিৎকার, আবার এই 3 ভাইয়ের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। একজন আর একজনকে বলছে মার মার, বেশি করে মার, এরকম বলছেন আর কি। তখন এই ফুপার মা হাতে একটা হারিকেন নিয়ে দৌড়াতে থাকেন ওই শব্দের উৎস লক্ষ্য করে। তো উনি যখন কাছাকাছি চলে আসেন, উনি এসে দেখেন এই অবস্থা। উনিও কিন্তু দেখছেন এই 3 জন একটা নারী অবয়বকে বেধড়ক পিটাচ্ছে। তখন উনি বলছে, এই বাবা থাম থাম, ছেড়ে দে। ততক্ষণে কিন্তু এই অবয়বটা একদম নিস্তেজ হয়ে গেছে, ওখানে পড়ে আছে। মানুষ একদম নিস্তেজ হয়ে গেলে হালকা হালকা যেমন দম চলে, মনে হচ্ছে ওর দম চলছে। তখন ফুপার মা তাড়াতাড়ি তার 3 সন্তানকে নিয়ে বাড়িতে চলে আসেন। আসার পর ফুপার বাবাকে জানিয়েছেন যে এই ঘটনা, এই 3 ছেলে তো এরকম একটা কাজ করে ফেলেছে, এখন কি হবে। তখন ফুপার বাবা চিন্তা করলেন, ফজরের আজানের আগে ওখানে যাওয়াটা ঠিক হবে না, বিপদ হতে পারে। তখন ফজরের আজানের দেরিও বেশি ছিল না, ফজরের আজান যখন দিয়ে দিয়েছে, তখন গ্রামের আরও বেশ কয়েকজন লোককে নিয়ে ওই গাছের নিচে গিয়ে দেখেন একটা বেশ বড়সড় দাঁড়কাক মরে পড়ে আছে। দাঁড়কাককে ওখানে গর্ত করে মাটিতে ওনারা পুঁতে দেন। এরপর থেকেই শুরু হয়ে সমস্যা। বাসায় আসার পর দেখা গেল কোত্থেকে যেন হাজার হাজার দাঁড়কাক ওই বাড়িতে চলে এসেছে। সারাক্ষণ শুধু কা 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 আওয়াজ করে ডেকেই যাচ্ছে। শুধু ডাকলেই ভালো হতো। ঘর থেকে ওনারা বাইরে বের হলেই এই কাকগুলো সম্মিলিতভাবে ওনাদেরকে আক্রমণ করছেন, ক্ষতবিক্ষত করে দিচ্ছে। কোনোভাবেই কাকের হাত থেকে ওনারা নিষ্কৃতি পাচ্ছেন না। ওনারা তো বুঝতে পেরেছেন ঘটনাটা কী হয়েছে। সারাদিন এভাবে চললো। রাত যেই না শুরু হয়েছে, সাথে সাথে শুরু হয়েছে ভয়ঙ্কর উপদ্রব। মনে হচ্ছে বাড়ির চতুর্দিকে হাজার হাজার মানুষ হাঁটাচলা করছে, দপ দপ করে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কান্নাকাটির শব্দ হচ্ছে, এরকম চলছে। রাত যখন আরেকটু গভীর হয়েছে, তখন তো টিনের চালে ইট পাটকেল মারার শব্দ তো হচ্ছেই। সারাটা রাত এভাবে কেটে গেল ভয়ে ভয়ে। তারপরে যখন সকাল হলো, একজন কবিরাজের কাছে ফুপার বাবা গেলেন, গিয়ে সব কিছু বললেন। কবিরাজ তো কোনোভাবেই বুঝতে পারছেন না ঘটনাটা কী হয়েছে, মানে এখন এটা সমাধানটা কীভাবে কাজ কি করবেন আর কি কোন ধরনের তদবির উনি করবেন, কোনোভাবেই কুল কিনারা করতে পারছেন না। এদিকে সেম ঘটনা কিন্তু ঘটেই চলছে, কাকের উপদ্রব, রাতের বেলা এই ধরনের শব্দ, পুরো বাড়িতে একটা থমথমে অবস্থা। সবাই কিন্তু ধারণাই করে নিয়েছিলেন ফুপাসহ ওনার যে 2 ভাই, ওনাদের হয়তো বাঁচার আর কোনো আশা নেই, কারণ ওনারা যে কাজ করেছেন তাতে ওনাদের মৃত্যু নিশ্চিত। ফুপার বাবা উনি যখন দেখলেন বাসায় এই ধরনের সমস্যা চলছে, কাকের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাচ্ছে না, তারপর রাতের বেলা এই ধরনের সমস্যা, এরপর উনি একজন হুজুরের সন্ধান পান। হুজুরের কাছে গিয়ে যখন সব কিছু খুলে বললেন, হুজুর অল্প একটু সময় নিলেন এবং বললেন যে সমাধান তো খুব জটিল, তবে একটা সমাধান আছে, এই 3 থেকে এই গ্রামের বাইরে পাঠিয়ে দিতে হবে। আপনারাও এই গ্রামে থাকবেন না, অন্য জায়গায় গিয়ে বাড়ি করেন, এটাই আপাতত সমাধান। এরপর ওনারা ওখান থেকে অন্য জায়গায় চলে যান। আর এই যে ফুপা আর তার 2 ভাই, ওনাদেরকে কিন্তু শহরে পাঠিয়ে দেওয়া হয়। ওনারা আর কখনোই ওই গ্রামে স্থায়ীভাবে কখনোই থাকেননি।
হ্যাঁ, এসেছেন ওই গ্রামে, আবার চলে গেছেন। আর এই ঘটনার প্রেক্ষাপটে ওই গ্রামে বেশি সময় অবস্থান করাটা ওনাদের জন্য নিষেধ ছিল। কেননা এই 3 ভাই বয়সের উন্মাদনায় যে কাজটি করেছেন, এই কাজের খেসারত কিন্তু ওনাদেরকে এইভাবেই দিতে হয়েছে। বড় ধরনের কোনো সমস্যা ওভাবে না হলেও নিজ যেই জন্মস্থান, নিজ যে ভিটা, সেই ভিটাতে ওনারা ওই বয়স থেকেই একদম বাইরে বেরিয়ে গেলেন। বিশেষ বিশেষ কিছু অকেশনে ওনারা এসেছেন, কিছু অকেশনে আসলেও সেখানে তো আসলে দীর্ঘ সময় থাকা সম্ভব না, আবার চলে গেছেন। রাত্রি যাপন তো এটা কল্পনাতেই ওনারা আনতে পারেন না। যেহেতু ওখান থেকে চলে গিয়েছিলেন, এই কারণেই হয়তো আল্লাহর রহমতে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। ফুপা কিন্তু 2 বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। ফুপা কিন্তু বিভিন্ন সময় ঘটনাটি বিভিন্ন মানুষের কাছে বলেছেন। ফুপার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি তো শুনলেন। এখানে সব পক্ষেরই কিন্তু যুক্তি রয়েছে। যদি আমরা জিনেদের পক্ষ থেকে চিন্তা করি, তাহলে মনে হতে পারে যে মাছ খেয়েছে তাই বলে কি এভাবে পিটিয়েই মেরে ফেলতে হবে? হয়তো সে দুর্বল ছিল, যার কারণে সুযোগটা পেয়ে গেছে। সে যদি অনেক শক্তিশালী হতো, তাহলে তো ওই 3 ভাইকে ওখানেই মেরে ফেলতো। যে কোনো কারণেই হোক, এই 3 ভাইয়ের হাতে তার মৃত্যু হয়েছে। 3 ভাইও সারা রাত ধরে মাছ ধরেছে, তাদের মেজাজ কেমন হতে পারে অন্য কেউ যদি মাছ খেয়ে ফেলে? তারা বোঝার পরও যে ওই অবয়বটাকে এভাবে মেরে রক্তাক্ত করেছে, যার প্রেক্ষাপটে ওই অবয়বটা মারা গেছে, তার আত্মীয় স্বজন, তার গোত্রের লোকদের কিন্তু রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু না। তবে হুজুর যেই সমাধানটা করে দিয়েছিলেন, এই সমাধানটা যদি না করতেন, ওই পরিবারের কারোই হয়তো বা আর জীবিত থাকা হতো না। ওনারা ওখান থেকে চলে আসার পর এই ধরনের সমস্যা কমে যায়, আর ওনারা ভাগ্যের এই নির্মম পরিহাসকে মেনেই নিয়েছিলেন। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রিয়াদ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি ওনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, চলে যাবো আমাদের এবারের থার্সডে নাইটের 201তম এপিসোডের 3য় ঘটনায়। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনায় ব্যবহৃত সকল ঠিকানা এবং ব্যক্তিদের নাম, অরিজিনাল যেই নামটা সেটা আমরা বলবো, ঠিকানাও যেটা অরিজিনাল সেটাই আমরা বলতে পারবো বলে জানিয়েছেন। এই ঘটনাটি মূলত উনি যেভাবে পেয়েছিলেন সেটা প্রথমে বলেছেন, সেটা হচ্ছে 2025 সালের শুরুতে ওনার একটা সাইট ভিজিটে গিয়েছিলেন। সাভারের নবীনগর যে এলাকা, ওই এলাকার কোনো একটা জায়গায়, এলাকার নামটা মনে করতে পারেন নাই। ওনারা যখন ফিরছিলেন, তখন উনি বসেছিলেন বাসের একদম পেছনের সিটের আগের সিটে। ওনাদের ডিপার্টমেন্টের বড় ভাইয়েরা, ওনাদের সহপাঠী, তারপর 2জন টিচার, তারাও ছিলেন ওই একই বাসে। অন্যান্য যাত্রীরা তো ছিলই। ওনার পাশে আরেকজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। এদিকে এই সিয়াম ভাই, উনি হেডফোন কানে লাগিয়ে কিছু একটা শুনছিলেন। ওই বয়স্ক ভদ্রলোক উনি চিন্তা করলেন যে উনি গান শুনছেন কিনা, তো এইটাই আবার জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কি গান শুনছো? তখন সিয়াম ভাই জানালেন যে না, ভয়ের ঘটনা শুনছি। ভয়ের ঘটনা কি, ভূতের ঘটনা? এটা বলার পর উনি বুঝতে পেরেছেন। তখন উনি এই বিষয়ে কিছুটা আগ্রহ প্রকাশ করলেন, কী ধরনের ঘটনা। তখন সিয়াম ভাই এই বিষয়ে বিস্তারিত একটু বললে ওনার কাছে থাকে একটি ঘটনা শেয়ার করেন। উনি মূলত যে ঘটনাটি বলেছিলেন, সেই ঘটনাটি এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব। সময়টা 1987 সাল, আর এই ভদ্রলোকের বয়স হচ্ছে বর্তমানে প্রায় বলতে হবে যে সেই 1987 সালে তার বয়স ছিল 26 বছর। তাহলে এখন কত হতে পারে একটু অনুমান করুন, এখন থেকে আরও কত বছর আগের কথা। তো ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর, তা আমরা চাচা বলেই সম্বোধন করব। এই জাহাঙ্গীর চাচার মূল বাড়ি কিন্তু সিরাজগঞ্জের একটা চরে। ওনাদের কিন্তু 2টো বাড়ি ছিল, এক হচ্ছে চরাঞ্চলে, আর একটা হচ্ছে মেইন যে জায়গা, মূল ভূখণ্ড নদীর ওপারে, সেখানে। চরাঞ্চলে বসবাসের কিন্তু অসুবিধাও রয়েছে, নদী ভাঙন হয়, তারপর বিভিন্ন ধরনের সমস্যা হয়, নদীর পানি বেড়ে গিয়ে বন্যাও হতে পারে। তো এই জন্য ওনাদের অস্থায়ী বাড়িটা ছিল চরাঞ্চলে, আর স্থায়ী বাড়িটা মূল সমতলে ছিল আর কি। ওনাদের যে চরাঞ্চল, এই চরাঞ্চলে ওনারা চাষাবাদ করতেন, আবার মেইন যে এরিয়া নদীর ওপারে যে কৃষি জমি, সেখানে ওনারা চাষাবাদ করতেন। এইভাবে মোটামুটি ভালোই যাচ্ছিল। তবে সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে 1988 সালের বন্যায় চাচাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তখন ওনাদের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন চাচা ওনার মামার কাছে চলে যান। ওনার মামা ঢাকার একটি বেকারিতে চাকরি করতেন। চাচাও ওখানে কাজ নেন, আর বেকারিতে আসলে কাজ করতে ওনার ভালো লাগতো না। কেননা উনি তো আসলে উন্মুক্ত পরিবেশে বড় হয়েছেন, কৃষি কাজ করে অভ্যস্ত, গ্রামের আলো বাতাস, নদীর পানি, এগুলো দেখে উনি বড় হয়েছেন। ঢাকাতে এসে আর কোনোভাবে ভালো লাগছে না। তবুও উনি বেশ কয়েক বছর ছিলেন। 1990 সালের দিকে উনি যখন দেখলেন আর্থিক অবস্থা একটু স্বাভাবিক হতে শুরু করেছে ওনার পরিবারে, তখন উনি এই বেকারি চাকরিটা ছেড়ে দেন। উনি ভাবলেন বাড়িতে না গিয়ে ঢাকাতেই কোনো একটি কাজ করি। উনি বেকারিতে যে কয়েক বছর কাজ করেছেন, কিছু টাকা জমিয়েছেন, তবে খুব যে বেশি নিজের উন্নতি করতে পেরেছিলেন বিষয়টা এরকম না। এরপর অন্য কিছু কাজে ঢুকেছিলেন। 1994 সালের দিকে তখন ওনার হাতের জমানো টাকা কিছুটা বাড়ে,
উনি কোনো ব্যাংকে টাকা রাখেননি, নিজেই জমিয়ে রাখতেন। ওই সময় ঢাকার যে কামরাঙ্গীর চরের এরিয়া, যেটা আমরা এখন যেটা দেখি, এখনকার মতো তখন তো এরকম ছিল না, ফাঁকা ফাঁকা ছিল, দূরে দূরে একটা একটা করে ঘরবাড়ি ছিল। ওখানে নাকি অনেক কম দামে জায়গা বিক্রি হতো। এই কথা যখন উনি জানতে পারলেন তখন চিন্তা করলেন যে আমার কাছে তো কিছু টাকা আছে, দেখি কোনো জায়গা কিনতে পারি কিনা। উনি তো মানুষদেরকে খুব একটা বেশি চিনতেন না। ওনার যে মামা, সেই মামার মাধ্যম দিয়ে একজনের সন্ধান পান। ওনার সন্ধানে আবার জমি ছিল, অর্থাৎ যেই ব্যক্তির সন্ধান পান উনি এই জমি জমার তথ্যগুলো রাখতেন, মূল মালিকের সাথে ডিল করিয়ে দিতেন, বিনিময়ে উনি কিছু কমিশন পেতেন আর কি। তো এর মাধ্যমে মূল মালিকের সাথে ওনার কথা হয়, খুব অল্প দামে জমিটা কিনতে পারলেন। 3 বিঘা জমি কিনেছিলেন, অথচ ওই এলাকাতে উনি যে টাকা দিয়ে জমি কিনেছিলেন তাতে 1 বিঘা জমিও পাওয়ার কথা নয়। অনেক অল্প দামে জমি তো পেয়েছেনই, সেই সাথে দেখলেন ওই জমির উপরে একটা আধা পাকা ঘর রয়েছে, উপরে টিন কিছু নাই, তবে ঘরটা দেখে মনে হলো এটা আগুনে পুড়ে গিয়েছিল। আগুনে যদি কোনো ঘর পুড়ে যায়, বিশেষ করে পাকা ঘর, তখন কিন্তু ওই ইটগুলোর সাথে আলো চিহ্ন হয়ে থাকে। উনি চিন্তা করলেন যে যেহেতু ঘর এটা আছেই, এটাকে মেরামত করি। তখন উনি নিজেই মেরামতের কাজ শুরু করলেন। যেহেতু চরাঞ্চলে ওনার বাড়ি ছিল, মাঝে মাঝে তো ঘর ভেঙে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হতো নদী ভাঙনের কারণে, সুতরাং ঘর বাড়ি কীভাবে তৈরি করতে হয় ওনার খুব ভালো করেই জানা ছিল। উনি নিজেই কাজে নেমে পড়লেন, চিন্তা করে আস্তে আস্তে কাজ করি। সকালে ওই জায়গায় আসতেন আর বিকেলে চলে যেতেন, এরকম একদিন করেছেন। দ্বিতীয় দিন যখন কাজ করেছেন তখন হয় কি, সন্ধ্যার দিকে ওনার এমন ঘুম আসছে আর এমন ক্লান্তি লাগছে যে উনি যে যাবেন এই এনার্জিটা ওনার শরীরে ছিল না, এই শক্তিটা উনি হারিয়ে ফেলেছিলেন। চিন্তা করলেন যে যতটুকু কাজ করেছি কোনো মতে এখানে এক পাশে শুয়ে থাকা যাবে, রাতটা কাটিয়ে দেয়, আর যে ঘুম পেয়েছে তাতে এক ঘুমেই রাত পার করে দেবেন। উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে আসার আগে কিছুটা শুকনো খাবার নিয়ে আসতেন, সেটার কিছু অবশিষ্ট ছিল, সেটা খেয়ে ফেললেন আর ওখানে উনি শুয়ে পড়লেন। রাত তখন অনেক গভীর। উনি খেয়াল করলেন রাতের বেলা যে ওইখানে দূরে দূরে যে ঘরবাড়িগুলো রয়েছে, বেশ অনেকটা দূরেই, তবে সেখানে যে আলোগুলো জ্বলছে এগুলো বোঝা যায়। চিৎকার দিলেও সেই আওয়াজ পৌঁছাবে কিনা সন্দেহ, তবে অনেক জোরে চিৎকার দিলে হয়তো তারা শুনতে পারবেন, মানে এতটা দূরে দূরে ওই সময় ঘরবাড়িগুলো ছিল এখানে। উনি ওখানে শুয়ে পড়লেন। গভীর রাত, রাত যে কয়টা বাজে উনি ঠিক বুঝতে পারেননি, হতে পারে 1টা 1:30 বা 2টো। বাইরে থেকে কেউ একজন ওনাকে ডাকছে, জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর বাইরে আয়। উনি কিন্তু উত্তর নেন নাই। উনি যখন টের পেলেন যে কেউ তাকে ডাকছে, ওনার তো ঘুম ভেঙে যায় ওই ডাকে। ওনার কাছে মনে হলো বেশ কয়েকবার ডেকেছে, যার কারণে ওনার ঘুম ভেঙে গেছে। উনি তখন মাথাটা একটু উঁচা করেছেন এবং বোঝার চেষ্টা করছেন কে তাকে ডাকে। আবার তাকে ডাকলো, জাহাঙ্গীর, হে জাহাঙ্গীর বাইরে আয়। ওনার কাছে মনে হলো যে কণ্ঠে ওনাকে ডাকছে, এই কণ্ঠটা ওনারই। উনি আবার চিন্তা করলেন এখানে কে আসবে, আমার মামার তো এখানে আসার কথা না, আবার আমার কণ্ঠস্বরের মতো মনে হচ্ছে। ঘটনাটা কি, এখানে কোনো চোর আছে কিনা, না ডাকাত আছে, নিশ্চয়ই কোনো শত্রু আছে, অল্প টাকা এই জায়গাটা কিনে ফেলেছি, হুমকি ধামকি দিতে আসছে। উনি চুপচাপ শুয়ে আছেন, দেখি কি হয়। পরে দেখা গেল যে আর ডাকাটাকি করলো না, আবার উনি মাথাটা নিচে নামিয়ে ঘুমানোর চেষ্টা করলেন। এবার উনি ঘুমিয়ে গেছেন। এরপর ওনার যখন ঘুম ভাঙে তখন দেখলেন চারদিকে আধো আলো আধো ছায়া এরকম দেখা যাচ্ছে আর কি। উনি উঠলেন, ওঠার পর যেটা দেখলেন, এটা দেখার পর ওনার নিজের চোখকেই উনি বিশ্বাস করতে পারছিলেন না। উনি দেখলেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সন্ধ্যার সময় যেরকম চারদিকে অন্ধকার আবার আলোও থাকে ওরকম। উনি প্রথমে মনে করেছিলেন যে ফজরের সময় উনি উঠেছেন, কেবল সূর্য উঠছে, কিন্তু যখন উঠেছেন চতুর্দিকে দেখলেন অনেক মানুষ দূরে দূরে চলাচল করতেছে, তখন উনি বুঝতে পারলেন এটা তো সন্ধ্যা। এত সময় উনি ঘুমিয়েছেন, এখন কি করবেন, সন্ধ্যা লেগে গেছে। চিন্তা করলেন যে দেখি একটু দোকানের দিকে যাই, ওখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসি, আবার শুয়ে পড়ি। তখন উনি দোকানে গেলেন, ওখান থেকে কিছুটা দূরে দোকানপাট ছিল, সেখান থেকে খাবার কিনে এনে খেলেন, আবার উনি শুয়ে পড়লেন। এবারেও কিন্তু ওনার ঘুম চলে এলো। এতটা সময় ঘুমিয়েছেন, তারপর কিন্তু ঘুম আসার কথা না সহজে, কিন্তু ওনার ঘুম চলে এলো। ঘুমিয়ে পড়লেন। আবার গভীর রাতে কে যেন তাকে ডাকছে, জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর বাইরে আয়। উনি এবার চিন্তা করলেন যে আসলে ডাকে ডাকে দেখি তো একটু। উনি জাস্ট উঠে দাঁড়িয়েছেন, দেখার চেষ্টা করছেন বাইরে থেকে কে ডাকে। যখনই একটা জিনিসকে উনি দেখলেন, দেখার পর মারাত্মক ভয় পেলেন। দেখলেন ঠিক ওনার উচ্চতা যতটুকু, ওই অবয়বটার উচ্চতাও ঠিক ততটুকু, ওই অবয়বটা বাইরে দাঁড়িয়ে আছে। চেহারাটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, তবে চেহারাটা খুবই বিভৎসর ভয়ঙ্কর। চেহারার এক পাশ এই জাহাঙ্গীর চাচার মতো দেখতে, আর অন্য পাশ মনে হচ্ছে পুরে একদম ঝলসে গেছে, আর বডির অন্য সব জিনিস হুবহু ওনার মতোই। ডাকছে
ডাকছে আবারও, জাহাঙ্গীর এতবার ডাকছে, বাইরে আসিস না কেন, বাইরে আয়। এই দৃশ্য দেখার সাথে সাথে জাহাঙ্গীর চাচা তো ভয়ে একদম ওনার অবস্থা খারাপ হয়ে গেছে। উনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, মনে মনে দোয়া দুরুদ যা জানেন সেটা পড়ছেন। আর এরপর পরই মনে হলো বাইরে ঝড় শুরু হয়ে গেছে, এমন ঝড় যে এই যে দেয়াল যেটা আছে মনে হচ্ছে দেয়ালও ভেঙে পড়বে। মাথার উপরে যতটুকু টিনের কাজ উনি করেছেন এটা তো উড়েই যাবে, কিন্তু না, সেটা উঠছে না। বেশ কিছুক্ষণ চলবার পর সব কিছু একদম ঠান্ডা হয়ে গেল। উনি আবার গুটিসুটি হয়ে ঘুমানোর চেষ্টা করলেন, এবার উনি ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালবেলা ওনার ঘুম ভাঙে ওনার মামার ডাকে। ওনার মামা ওনাকে ডাকছেন, দিনের বেলা হয়ে গেছে আর কি। ওনার মামা এসে বলছেন, কী রে জাহাঙ্গীর, 4 দিন ধরে তোর কোনো খোঁজ খবর নেই কেন, তুই কি এখানেই ছিলি? জাহাঙ্গীর চাচা তো খুবই অবাক হয়ে যান, 4 দিন? আমি 4 দিন এখানে ছিলাম? উনি কিন্তু তখন কিছু বলছিলেন না যে কি বলবো না বলবো। তখন উনি বললেন যে হ্যাঁ মামা, আমি তো এখানে ছিলাম, একটু কাজ করলাম আর কি। তখন মামা বলছেন, 4 দিনে কী কাজ করলি? আমি তো তেমন কোনো কাজই দেখছি না, যতটুকু কাজ করেছিস মনে হচ্ছে 1 দিনের কাজ, 4 দিন কী করলি? তখন উনি বললেন যে এই তো নতুন জায়গা, আশেপাশে মানুষদের সাথে একটু কথাবার্তা বললাম, কাজ করলাম, এই তো। তখন মামার সাথে উনি ওই দিনের মতো চলে গেলেন। পরের দিন এসে স্থানীয় লোকদের সাথে কথা বলার চেষ্টা করলেন, ওই জায়গা সম্পর্কে জানার চেষ্টা করলেন। লোকজন ওই জায়গা সম্পর্কে তেমন কিছু বলতে না পারলেও এতটুকু বলেছিলেন, এই জায়গাটা নাকি নিষিদ্ধ জায়গা, এখানে যাওয়া নিষেধ। এর বাইরে কিছুই বলতে পারেননি। ওই যে ঘরটা পুড়ে গিয়েছিল কেন, কি আসলে বিষয়, এগুলো কিছুই কেউ বলতে পারেননি, অথবা ওনাকে বলেন নাই। মালিকের সাথে এই বিষয়ে উনি যোগাযোগ করলেও মালিক কোনো সদুত্তর দেননি, বরং মালিক তাকে এড়িয়ে চলেছেন। উনি কিন্তু ওই জায়গাটা ওভাবেই ফেলে রেখেছিলেন। উনি ওখানে আর কোনো কাজ করেননি, ওখানে উনি জানেনই। 2002 সালে উনি ওই জায়গাটা আরও ভালো দামে আর একজনের কাছে বিক্রি করে দেন। এরপর ওই যে টাকাটা, ওই টাকাটা নিয়ে উনি আবার নিজ এলাকায় চলে আসেন। সেখানে উনি নতুন করে আবার কিছু জায়গা কিনেছেন, ভালো ভালো কিছু জায়গা কেনেন আর কি, বিভিন্ন জায়গায়, বিশেষ করে কৃষি জমি কিনেছিলেন আর কি ওই টাকা দিয়ে। তারপর তো উনি কৃষিকাজ শুরু করেছেন, আল্লাহর রহমতে আবার তার আর্থিক অবস্থার ভালোই পরিবর্তন আসে। এরপর থেকে তো উনি সিরাজগঞ্জেই রয়েছেন, মাঝে মাঝে উনি ঢাকাতে আসেন। তো ওই যে ঢাকাতে উনি এসেছিলেন, তো এরপর বেশ কিছুদিন তো উনি ছিলেন। তখন হচ্ছে এই সিয়াম ভাইয়ের সাথে বাসের মধ্যে দেখা হয়। উনি মাঝে মাঝেই আসেন, এই সাভার এলাকাতে উনি আসেন, ওনার আত্মীয় স্বজন আছে। উনি নাকি সিয়াম ভাইকে ওনার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার এগুলো দিয়েছিল, কিন্তু সিয়াম ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে উনি অনেক ডকুমেন্টস হারিয়ে ফেলেন। পরবর্তীতে ওনার ফোন নাম্বারটা উনি আবার উদ্ধার করতে সক্ষম হন, কিন্তু ওই ফোনে ফোন করে ওনার নাম্বারটা উনি বন্ধ পেয়েছিলেন। তাই এখন জাহাঙ্গীর চাচা কোথায় আছেন সিয়াম ভাই ঠিক করে বলতে পারেননি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কামরাঙ্গীরচরের এই জায়গাটার আসলেই এই জায়গাটার এখন কী হালত বা অবস্থা, এটা কিন্তু আমরা বলতে পারি না, জানতেও পারিনি। ধন্যবাদ জানাচ্ছি সিয়াম ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য।